বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা ও বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হবেন মানবেন্দ্র দেব, সদস্য কেন্দ্রীয় কমিটি সিপিবি, এবং আমাদের সাথে যুক্ত আছেন দিদারুল ভুইয়া, অর্থ সমন্বয়ক, রাষ্ট্র সংস্কার আন্দোলন। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আমি খুব ছোট করে কয়েকটি তথ্য একটু তুলে ধরতে চাই, এরপর আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন এই প্রশ্নে সিদ্ধান্তহীন মানুষের হার আরও বেড়েছে। গত বছরের অক্টোবরে 38% মানুষ বলেছিলেন তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেননি। 8 মাস পর এখন 48.50% মানুষ বলছেন কাকে ভোট দেবেন সে বিষয়ে তারা এখনও সিদ্ধান্ত নেননি। কাকে ভোট দেবেন তা বলতে চান না 14.40% মানুষ, আর ভোট দেবেন না বলেছেন 1.70%। ব্র্যাক ইউনিভার্সিটি অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের পালস সার্ভে 3-এর ফলাফলে এমন চিত্র উঠে এসেছে। সোমবার এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের কাজের মূল্যায়ন, সংস্কার, নির্বাচন এবং রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা নিয়ে জরিপের ফল প্রকাশ করা হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন এই প্রশ্নে 12% বিএনপি, 10.40% জামায়াত ইসলামী এবং 2.80% মানুষ জাতীয় নাগরিক পার্টির কথা বলেছেন। জরিপে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ভোট দেওয়ার কথা বলেছেন 7.30%। এর বাইরে জাতীয় পার্টির ভোট 0.70% থেকে 0.30% নেমে গেছে। অন্যান্য ইসলামী দলের ভোট 2.60% থেকে নেমে 0.70% দাঁড়িয়েছে। আরেকটি তথ্য একটু তুলে ধরি, তা হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ ও আনসারের পাশাপাশি সেনাবাহিনীর 80,000-এর বেশি সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে পুলিশ, আনসার ও সেনাবাহিনীর পাশাপাশি র্যাব, বিজিবি ও নৌবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দায়িত্ব শুধু আইন শৃঙ্খলা বাহিনীর নয়, এর সঙ্গে যুক্ত রয়েছে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং সর্বোপরি জনগণ। আশা করি আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারব। সাংবাদিকের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে দেশের সুষ্ঠু ভোট সম্ভব। পরিস্থিতি যেই পর্যায়ে আছে আমরা নির্বাচন করতে কোনো সমস্যা নেই। এই ছিল কিছু তথ্য। আমি দিদারুল ভুইয়া আপনার কাছে একটু আসি। আমরা যেটি দেখতে পাচ্ছি যে জরিপটি আসন্ন জাতীয় নির্বাচনে 48.5% ভোটার এখনো সিদ্ধান্তহীন কাকে ভোট দিবেন না, ভোট দিবেন কি দিবেন না সিদ্ধান্ত নিতে পারছেন না বা তারা এখনো নেননি। এমন যে ভোটারের সংখ্যাটি, এটি বিগত সময়ে যে জরিপ হয়েছিল একই যারা জরিপ করেছিলেন তার তুলনায় বেড়েছে, আমরা যেটি দেখতে পেয়েছি। এই যে মানুষের সিদ্ধান্তহীনতা, আসলে যে নির্বাচনের ঘোষণা হয়ে গেছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, মানুষ সিদ্ধান্ত নিতে পারছেন না যে কাকে আসলে ভোট দিবেন, এই পরিস্থিতি আসলে কেন হচ্ছে, মানুষের মধ্যে এই সিদ্ধান্তহীনতা কেন বাড়ছে একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে ভোটে এর কতটা প্রতিফলন আসলে পড়বে ব্যালটে আপনার মনে হয়, দিদারুল ভুইয়া? আপনার শেষ প্রশ্নটা বুঝতে পারিনি। যে ভোটে এর প্রতিফলন কতটা পড়বে, এই যে ভোটারদের মধ্যে একটি বড় অংশের যে সিদ্ধান্তহীনতা ভোট দেওয়ার ক্ষেত্রে আর কি। জি জি, প্রথমত এই জরিপটা যারা করছেন তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এটা খুব গুরুত্বপূর্ণ এবং তারা এটা কন্টিনিউয়াসলি এই জিনিসটা করছেন। এর আগে আমার ধারণা অন্তত 2টা জরিপ সম্ভবত তারা করছিলেন। সো তাদেরকে ধন্যবাদ জানাই। আর আমার আমি বিন্দুমাত্র সারপ্রাইজড হইনি এই রেজাল্টে, এই জরিপে। ইনফ্যাক্ট আমি মনে করি যে আপনার ফ্লোটিং ভোট এটা এখন হয়তো ইভেন 60% হইতে পারে, 60% ভোটার হয়তো ভাবতে পারে এখন ইনডিসিশনে আছেন, এরকম হইতে পারে। তো কেন এই জিনিসগুলো হচ্ছে, আসলে আপনার গণ অভ্যুত্থানের পরে আমাদের সবার তো ধরেন যে এর আগে যেটা ছিল সেটা তো আমরা জানি যে ভোটের আসলে কোনো দাম ছিল না, ভোট দেয়া হচ্ছে না দেয়াটাই বরং আসলে সেটা একটা পজিটিভ ব্যাপার ছিল। কিন্তু যখন গণ অভ্যুত্থান আমরা করলাম তখন তো স্বাভাবিকভাবে আমাদের একটা আকাঙ্ক্ষা হয়েছে যে আমরা একটা নতুন বন্দোবস্ত পাবো, নতুন একটা বাংলাদেশ পাবো। নতুন বাংলাদেশের সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম, কিন্তু ডেফিনেটলি কিছু গুণগত পরিবর্তন হবে। এই জায়গাটায় কোনো ভুল ছিল না, কারো আন্ডারস্ট্যান্ডিং এ কোনো ডিফারেন্স ছিল না, এই জায়গাটা ছিল কমন। এখন যতই দিন যাচ্ছে, গত 1 বছর হয়ে গেল, আমরা কিন্তু সেরকম কোনো গুণগত পরিবর্তনের পথে যে বাংলাদেশ
বা এই সরকারের যে পারফরমেন্স বা কার্যক্রম সেটা আগের সরকারগুলো থেকে তেমন কোনো অংশে ভালো এরকম আসলে মনে করার আহ সুযোগ কম, বরঞ্চ বিপরীত মনে করারই আসলে সুযোগ অনেক বেশি। সো এরকম যখন বিষয় হয়, সামগ্রিকভাবে মানুষ যখন আসলে পরিস্থিতি নিয়ে এক ধরনের ডিসস্যাটিসফ্যাকশন, হতাশা তার মধ্যে যখন কাজ করবে, সেটারই একটা অনুষঙ্গ হিসেবে, সেটারই একটা রেজাল্ট হিসেবে আলটিমেটলি মানুষ রাজনীতি বলেন, দলীয় রাজনীতি বলেন, রাষ্ট্র নিয়ে ভাবনা বলেন, স্বপ্ন দেখা বলেন, এবং সেখানটায় নিজের অংশগ্রহণের জরুরত, গুরুত্ব, এই জিনিসগুলো আস্তে আস্তে মানুষের মধ্যে কমবে। এটাই স্বাভাবিক। এবং যদি ধরেন যে কথার কথা ধরলাম যে তাদের হয়তো আকাঙ্ক্ষার জায়গায় আসলে তেমন কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু যেটা হয়েছে যে আমরা যে পলিটিক্যাল পার্টিগুলো এখন ক্রিয়াশীল আছি, আমরা আসলে তাদের সামনে তেমন কোনো দায়িত্বশীলতার রাজনীতি, নতুন বাংলাদেশ গড়ার যে রাজনীতি, তেমন কোনো কিছু আসলে সেই অর্থে হয়তো আমরা দেখাতে পারছি না। আমরা হয়তো আবারও সেই পুরাতন যে তার চোররা বড় চোর, আমার চোররা কম চোর, এই যে পুরাতন যে রাজনীতি, সেই রাজনীতির পথেই আমরা আসলে এখন পর্যন্ত চলছি। আমরা ধরেন যে পাল্লা দিয়ে, প্রতিযোগিতা দিয়ে, যে ধরেন যে গুলিস্তানে একটা ভবন খালি আছে, তো আরেকজন দখল করার আগে গিয়ে আমি ওইখানটায় দখল করছি। এই যে দখলের যে প্রতিযোগিতা, আপনার লুটপাটের যে প্রতিযোগিতা, আপনার মামলা বাণিজ্য থেকে শুরু করে সবকিছুর যে প্রতিযোগিতা, এইসবের ফলাফল আমার কাছে মনে হয় যে এইটা যে এক্সিস্টিং যে পলিটিক্যাল পার্টিগুলো ক্রিয়াশীল বা মানুষের সামনে আছে, তাদেরকে আসলে অনেক মানুষ তাদের প্রতি আসলে আস্থা রাখতে পারছেন না। এই দুইটা কারণই আমার কাছে মনে হয় এই রেজাল্টের পেছনে। এবং অবশ্যই ভোটের মধ্যে যদি এই চলতে থাকে পরিস্থিতি, তাহলে নিশ্চয়ই ভোটে এটার একটা সিরিয়াস ইম্প্যাক্ট পড়বে। কিন্তু আমি মনে করি না যে আসলে সব আশা শেষ, আর কোনো পরিবর্তন সম্ভব না, এটা আমি একেবারেই মনে করি না। বরঞ্চ এখনো যদি আমাদের পলিটিক্যাল পার্টিগুলো, যে দেখবেন যে রাষ্ট্র গঠনের যে রাজনীতি, সেটা কিন্তু আসলে ভিন্ন রাজনীতি। সেটার মানে হচ্ছে যে আপনি, আমি, আমরা আসলে দায়িত্বশীলতার রাজনীতি করব, সমঝোতার রাজনীতি করব, সমঝদারিত্বের রাজনীতি করব, কিভাবে আসলে আপনার যে পজিশন, আমার যে পজিশন, এটার মাঝামাঝি একটা গিয়ে রাষ্ট্রের পক্ষে, জনগণের পক্ষে একটা পজিশন দাঁড় করানো যায়, সেটা আমি করব। এটা হচ্ছে যে আপনার হচ্ছে যখন আমরা রাষ্ট্র গঠনের রাজনীতিতে থাকি, দায়িত্বশীলতার রাজনীতি এটা। কিন্তু আপনার ধরেন যে যদি হয় যে দখলদারিত্বের যে প্রতিযোগিতা, আপনার বিভিন্ন বাণিজ্য সুবিধার যে প্রতিযোগিতা, কিংবা ধরেন যে ইলেকশনেরও যে প্রতিযোগিতা, এইটা হয় কি তখন আমি আপনাকে আন্ডারমাইন করব, আপনি আমাকে সাপ্রেস করবেন, এবং সেইখানটায় আসলে ভালো কাজের প্রতিযোগিতার রাজনীতি আর থাকবে না। তখন স্বাভাবিকভাবেই জনগণ যে জিনিসটা আসলে চায়, অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গাটা আমরা পিছিয়ে যাব, এবং এর ফলাফল যা হবার তাই এখন হচ্ছে। জি, আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আগামী নির্বাচনে তরুণ ভোটার, ছেলে ও মেয়েদের জন্য আলাদা বুথ থাকবে, আর এছাড়া নারী ও পুরুষের জন্য আলাদা বুথ থাকছে। এই যে উদ্যোগ তরুণ ভোটারদের জন্য, ছেলেদের জন্য, মেয়েদের জন্য আলাদা বুথ করার, এটি আসলে তরুণ ভোটারদের কতটা উৎসাহিত করবে? প্রথমে একটু যদি এই বিষয়টি আমাকে আপনার দৃষ্টিভঙ্গি থেকে বলতেন দিদারুল ভূঁইয়া। না মানে এরকম মনে করেন যে অনেক চটকদার কথাবার্তা আমরা বলতে পারি, আমরা বিভিন্ন জিনিস দেখাতে পারি, কিন্তু এগুলো, তার যে আসলে মূল প্রবলেম, এগুলো আসলে কতটুকু আলোড়িত করে যদি গোড়ার মধ্যে বিশাল একটা গলদ থাকে। আমরা যদি ইউনূস সাহেবের উপর ধরেন যে কনফিডেন্ট না হই যে তিনি আসলে একটা আপনার দায়িত্বশীল সরকার পরিচালনা করছেন, তিনি নেপোটিজম করছেন না, তার সরকারের দুর্নীতি করছে না, আমরা তো 54 বছর ধরে ভাই এই গজবের মধ্যেই ছিলাম। ইউনূস সাহেব এসে আমাদের কি কি পরিবর্তনটা আসলে দেখাইতে পারছেন? আমরা কি এই সরকারকে জবাবদিহি করতে পারছি? আমরা কি পারছি যে আমাদের অধিকারগুলো নিরঙ্কুশ, নিশ্চিত? খুব অল্প কিছু হয়তো আমাদের আসলে অগ্রগতির জায়গায় আছে, কিন্তু আকাঙ্ক্ষার তুলনায় এটা অবশ্যই অনেক অনেক পিছনে আমরা আছি। সো এই যে এত পিছনে থেকে, গোড়ার জায়গাগুলোতে এত পিছনে থেকে এই ধরনের আপনার ঝুনঝুনি বাজায় খুব বেশি আখেরে বেনিফিট হবে না। আপনি যে বিষয়টি নিয়ে বলছিলেন, আসলে এই যে তরুণ ভোটারদের জন্য যে আলাদা বুথের যে ব্যবস্থার কথা বলা হচ্ছে, এই ক্ষেত্রে আরও একটি অথবা দুটি বিষয় খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি। স্বচ্ছতার যে বিষয়টি, তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ করা হবে, ঠিক আছে, এখানে আরেকটি প্রশ্ন খুব স্বাভাবিকভাবে আসে যে এটি আসলে কেন করতে হবে আলাদা বুথ? অনেকেই বলছেন স্বচ্ছতার দিক থেকে
এটি কি আসলে সুফল বয়ে আনবে, নাকি এতে আসলে আরো কোনো সংকট অথবা কোনো রকমের কি বলবো সন্দেহ এগুলো তৈরি হওয়ারও সুযোগ আছে আপনি দেখতে পান? এর সাথে নিরাপত্তার বিষয়টিও রয়েছে। জি। না, নিশ্চয়ই আপনি আপনি মানে আনপ্রেসিডেন্টেড একটা বিষয় যখন আপনি শুরু করবেন, স্বাভাবিকভাবে সেটার পক্ষে বিপক্ষে অনেক যুক্তি থাকবে। যারা বিপক্ষে বলছেন তাদের যুক্তিগুলোকে কিন্তু আপনি একেবারে উড়াই দিতে পারেন না। আমরা তো এই সরকারের মধ্যে নেপোটিজম খুব সিরিয়াসলি দেখি। আমরা যদি বলি যে বাজেট প্রণয়ন, এডিবি প্রণয়ন, আমরা যদি দেখি রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সরকারের যে ডায়ালগ, আমরা যদি দেখি যে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডকে সরকারের যে রিয়াকশন, এই সবকিছু যদি আমরা দেখি যে এই সরকারের মধ্যে সিরিয়াস একটা নেপোটিজম আছে। তারা আসলে একটা কিংস পার্টি তারা করছেন, আবার সেটা আসলে ঠিক ঘোষণা দিচ্ছেন না। মানে একটা লুকোচুরি লুকোচুরি একটা ভাবে তারা একটা কিংস পার্টি করছেন। সো এই জিনিসগুলো যখন হচ্ছে তখন আপনি এই 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 যে আনপ্রেসিডেন্টেড একটা যে প্রক্রিয়ার কথা তারা বলছেন, এটা নিয়ে সন্দেহ, সমালোচনা, প্রশ্ন আসাটাই স্বাভাবিক। এবং আমিও এইটাকে খুব মানে গুরুত্ব দিয়ে দেখছি না যে এটা আসলে খুব পজিটিভ কিছু হবে, জি। এরকম আমার একেবারে মনে হচ্ছে না। রাদার যদি আসলে মৌলিক যে জায়গাগুলো যেখানে আসলে গোড়ার গলদগুলো, সেগুলোকে যদি এখনো যে সময়টা আছে এই সময়ের মধ্যে ধরেন যে কথার কথা আনপ্রেসিডেন্টেড একটা বিষয় সরকার করতেই পারতেন, যে আমাদের এই 54 বছরের ইতিহাসের একটা কোনো সরকার আমাদের কাছে কোনো জবাবদিহি করতেন না। এই সরকার যদি আসলে শুরু করতেন যে জবাবদিহিতার একটা ফর্ম, যদি বলতেন যে আমাদের সকল উপদেষ্টার সম্পদের হিসাব আমরা নিয়মিত ভাবে দিচ্ছি এই 3 জায়গাটি মাস পর নিয়ে পর, 6 দিদারুল মাস। ভুইয়া, এই যে সম্পদের হিসাব বললেন, এই সংশ্লিষ্ট বিষয়টি আমি আসলে আপনার কাছে আসবো। একটি অভিযোগ উঠেছে, আপনি নিশ্চয়ই দেখেছেন, সেটি নিয়ে আলোচনা করব দ্বিতীয় পার্ট। আমি একটু মানবেন্দ্র দেবের কাছে যেতে চাই। মানবেন্দ্র দেব, যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম, যে আগামী জাতীয় নির্বাচনে 48.5%, প্রায় অর্ধেক ভোটারই আসলে সিদ্ধান্তহীন যে তারা কাকে, এটা অবশ্যই যার যার ইচ্ছা, কিন্তু তারা আসলে সিদ্ধান্তই নেননি। তারা যেটি বলছেন যে আমি কাকে ভোট দিব সিদ্ধান্তই নেইনি অথবা নিতে পারিনি এখনো পর্যন্ত। এবং এই যে জরিপটি হয়েছে কয়েক মাস আগে, একই জরিপ করা হয়েছিল, তখন কিন্তু এই সিদ্ধান্তহীন মানুষের সংখ্যা আরো কম ছিল। এখন আমরা দেখতে পাচ্ছি যে আরো বেড়ে গেছে। সেই ক্ষেত্রে বেড়ে যাওয়ার কারণটি কি? মানুষ আসলে কেন সিদ্ধান্তহীনতায় ভুগছে? যদি একটু আপনার মতামত, দৃষ্টিভঙ্গিটা বলতেন, এবং ভোটে আসলে ব্যালটের প্রতিফলন কতটা পড়বে বলে আপনার মনে হয়? ধন্যবাদ আপনাকে। সেটা হচ্ছে, দিদারুল সাহেব তো বললেনই, তার বক্তব্যের সাথে আহ, প্রায় সম্পূর্ণই একমত। একটা বিষয় আর দুইটা বিষয় হচ্ছে কি, ধরেন যে মানুষ তো আসলে মানুষকে তো সরকার আস্থায় নিতে পারছে না, আস্থায় নিতে পারে নাই এখন পর্যন্ত। এবং ধরেন যে আহ, প্রধান উপদেষ্টা যখন ঘোষণা করলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, নির্বাচন জাতির উদ্দেশ্যে ভাষণে উনি বললেন, কিন্তু তারপরেও কি মানুষের মধ্যে যে নির্বাচন নিয়ে সন্দেহ, সেই সন্দেহটি দূর হয়েছে? মানে আমি আমি যত সকল আহ, সাধারণ মানুষ বা অন্যান্যদের সাথে কথা বলেছি, এখনো কিন্তু ধরেন যে সেই সন্দেহটি তাদের মধ্যে থেকে সরকার দূর করতে পারেনি। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে গিয়ে, যারা ফোন করে বা জিজ্ঞেস করে যে আপনারা তো আহ, রাজনীতি করেন, রাজনৈতিক কর্মী, তো নির্বাচন কি সত্যিই হচ্ছে, নির্বাচন কি হচ্ছে, বা নির্বাচন কি আসলেও হবে না, মানে এই ধরনের প্রশ্নের উত্তর কিন্তু আমাদের প্রতিনিয়তই যারা রাজনীতি সংশ্লিষ্ট, আমার মনে হয় যে আপনাকেও দিতে হয়, যে নির্বাচনটা আদৌ হচ্ছে কিনা। প্রধান উপদেষ্টা বললেন, তারপরে নির্বাচন কমিশনার তো আগেই বলেছেন উনি প্রস্তুত আছেন, কিন্তু প্রস্তুতির যে চেহারা সেইটা আসলে জনগণ, মানুষ দেখতে পাচ্ছে না। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং যারা বেসিক্যালি মানে পাবলিক পারসেপশন, যেটা পাবলিক পারসেপশন হচ্ছে আহ এটা দিদারুল সাহেব তো বললেনই, যে কিংস পার্টি বা বা জামাত ইসলামী, তারা তারা কিন্তু এখনো বলে যাচ্ছে যদি পিআর না হয় তাহলে আমরা আন্দোলনে যাব। আমাদের এনসিপি বলছে আমাদের কাছে ইয়া গুরুত্বপূর্ণ নয়, নির্বাচন গুরুত্বপূর্ণ নয়, আমাদের গণপরিষদের নির্বাচন না হলে, মৌল কাঠামোর পরিবর্তন না হলে আমরা, এটা জনগণের চাহিদা। এই বিষয়গুলো নিয়ে জনগণের মধ্যে আসলে একটা বিশাল সন্দেহ এবং অনাস্থা এই সরকার এবং এই যে ঘোষিত যে নির্বাচন বা সম্ভাব্য যে নির্বাচনের
সময়, সেই বিষয়টা নিয়ে একটা ভয়ঙ্কর রকমের সন্দেহ, অনাস্থা জনগণের মধ্যে আছে। সুতরাং সেইটাও একটা কারণ জি। যে তারা সিদ্ধান্ত নিতে পারছে না। মানবেন্দ্র দেব। আবার আরেকটা, জি। আমি জাস্ট হচ্ছে কি এই বিষয়টাতে হচ্ছে কি, আমরা এর আগেরও যত গুলো নির্বাচন আমরা দেখেছি বা সারা দুনিয়াতে ইলেকটোরাল সিস্টেমে, মানে এরকম এই বুর্জোয়া নির্বাচনী বন্দোবস্তে দেখা যায় যে আহ, যে এই যে নির্দিষ্ট ভোট ব্যাংক গুলার বাইরে যে ফ্লোটিং ভোটাররা থাকে, তাদের কিন্তু প্রতিনিয়ত এই বিষয়টা চেঞ্জ হয়। তাদের ওপিনিয়ন নির্বাচনের আগের দিন পর্যন্ত চেঞ্জ হয়, পরিবর্তিত হয়, যদি তাদের ভোট দেওয়ার সুযোগটা আসলে থাকে। তো এইটা চেঞ্জ হইতেই পারে, মানে এক ধরনের ইয়ের মধ্যে থাকতেই পারে, কনফিউশনে থাকতেই পারে যে আমি এরে ভোট দেবো, এরে ভোট দেবো না, এরে ভোট দেবো, এইটা হইতে পারে। কিন্তু আমি শুধুমাত্র একটা রেফারেন্স জানতে চাই, 2018 সালের যে রাতের ভোটটা হলো এবং মানুষ এই পরিমাণ বিরক্ত হয়েছিল, এরপরে যে উপজেলা 2019-এ যে উপজেলা নির্বাচন হয়, সেই উপজেলা নির্বাচনে কিন্তু যে ওই স্থানীয় প্রশাসন মাইকিং করেও ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে মানবেন্দ্র দেব, পারে আমাকে নাই। একটি বিরতি নিতে হবে, আমি বিরতি থেকে ফিরে আপনার কাছে আসি আবারও। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠান নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। TBN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। বিরতির পর মানবেন্দ্র দেব আপনার কাছেই আসি। আমি একটু যোগ করি, আপনি যে কথাগুলো বলছিলেন, আমরা যদি একটু দেখি যে গত বছরের 5 অগস্ট সরকার পতনের পর 1 বছর পার হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখনো বারবার প্রশ্ন উঠছে। এখন এই পরিস্থিতিতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে এখন যে পরিস্থিতি আছে এতে আসলে নির্বাচন সুষ্ঠুভাবে করা সম্ভব, সেটি একটি কথা। এখন আপনি কি মনে করেন যে নির্বাচনকে সামনে রেখে, বিশেষ করে যদি পুলিশের কথা বলি, কতটা আসলে প্রস্তুত, অথবা আগামী 5-6 মাসে কতটা প্রস্তুত তারা আসলে হয়ে যেতে পারবেন নির্বাচনের জন্য? এটি একটি বিষয়। সাথে আরেকটু যোগ করি, যেটি দিদারুল আলমের সাথে কথা বলছিলাম, যে আপনার তরুণ ভোটারদের জন্য, ছেলে এবং মেয়েদের জন্য আলাদা করে বুথ থাকবে, এছাড়া নারী পুরুষের জন্য আলাদা বুথ থাকবে। এটি কি তরুণ ভোটারদের আসলে ভোট দেওয়ার ক্ষেত্রে উৎসাহিত করবে? স্বচ্ছতা, নিরাপত্তা, এই বিষয়গুলো নিয়েও এখানে কোনো রকমের প্রশ্ন ওঠে কিনা? এর সুফল অথবা এর আসলে সমস্যার দিক কোনগুলো আপনি মনে করেন, মানবেন্দ্র দেব? আচ্ছা, এটা হচ্ছে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন যে ওনারা যদি এটা রিকভার করতে পারেন খুব ভালো। কিন্তু আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির মোটেও উন্নতি হয় নাই যদি প্রতিনিয়ত মবের হাতে, সন্ত্রাসীদের হাতে, চাঁদাবাজদের হাতে, শুধু ব্যবসায়ী না, গত গত 3-4 দিন আগে গাজীপুরে একজন সাংবাদিক হত্যা হলেন। ওই দিন গাজীপুরে আরেকজন হচ্ছে গিয়ে মানে মর্মান্তিক ভাবে আহত হলেন। মানে এই ঘটনা তো প্রতিনিয়ত সারা দেশের প্রত্যেকটি জায়গায়, এবং মব, এবং কোন জায়গাটা তারা সিকিউর করতে পারেন নাই। এবং আমি বলবো যে সরকার যদি চায়, সরকার যদি মানে সঠিক নীতি গ্রহণ করে এবং তার যদি সদিচ্ছা থাকে, তাহলে সেইটাকে এই 1 বছরে সেটাকে এই জায়গায় নিয়ে আসতে পারতো। কিন্তু এটা ওনারা করেন নাই, এবং আগামী দিনে ওনারা করবেন কিনা সেই কারণেও রাজনৈতিক যে শক্তিগুলো আছে সেই রাজনৈতিক শক্তিগুলোর মানে সরব চাপ প্রয়োগ করাটা তাদের প্রতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদারওয়াইজ যেই সন্দেহগুলা রাষ্ট্রে বা বাজারে আছে, সেই সন্দেহগুলো তো থেকেই যাবে, এবং তার প্রভাব বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি এবং দেখতে পাবো। আর যেটা হচ্ছে আপনি বললেন যে তরুণ ভোটার, নারী পুরুষ, তাদের জন্য আলাদা বুথ, এইটা এক ধরনের রাজনৈতিক বাগাড়ম্বর বা চটকদারিত্ব দিয়ে তো আসলে আপনি কোন বেসিক চেঞ্জ বা সংস্কার বা পরিবর্তন বা ইনসেন্টিভ দিচ্ছেন, এটা বোঝানো যায় না। বরঞ্চ এইগুলো না করে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা, সেটাকে স্বাভাবিক করা, বা ভোটের পরিবেশ যাতে জনগণ, যাতে সবাই যাতে ভোট দিতে পারে, তার বন্দোবস্ত করাটা খুব বেশি জরুরি। এবং এবং এটা নিয়ে তো ধরেন তাদের এই ধরনের চটকদারিত্ব নিয়ে যে কনফিউশন গুলো আরো বাড়ে, তাহলে কি আসলে অনেকের প্রশ্ন হয়, তাহলে কি আসলে আমাদেরকে চিহ্নিত করছে? কারণ তারা সরকার যেইভাবে বিভিন্ন ইস্যুতে এক একটা জিনিস সেট করে দিচ্ছে, এর বাইরে যাওয়া যাবে না, এটা করা যাবে না, বা বিভিন্ন ভাবে তাদের যে
নাগরিক অধিকার, তাদের বাক স্বাধীনতা, এই যেই বিষয়গুলোকে যেইভাবে চেপে ধরা হচ্ছে, তো সেই জায়গা থেকে আপনার ধরেন যে এই বিষয়গুলো আরো কনফিউশন বা আরো অনাস্থা, তো এই জায়গাগুলো তৈরি করে। সুতরাং এইগুলো না করে বরঞ্চ মানে আরো কিছু সংস্কারের কথা যে নির্বাচন কমিশন বলেছে সেইগুলাতে বরঞ্চ গুরুত্ব দেওয়াটা অধিক অধিক জরুরি বলে আমি বা আমার পার্টি মনে করেন। জি, মানবেন্দ্র দেব, ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে। দিদারুল ভুইয়া, আপনার কাছে আসি। আপনি যেই বিষয় নিয়ে কথা বলছিলেন, আমরা যদি একটু দেখি যে সরকারের 8 জন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ নিজের কাছে রয়েছে, এমন একটি দাবি করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব ABM আব্দুস সাত্তার, এবং এটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে এবং এখনো চলছে। আপনি কি বলবেন এই ব্যাপারে? না, নিশ্চয়ই, মানে এই জিনিসটা যাতে হয়, আমি বলবো যে ইউনূস সাহেব এবং ওনার সরকার সেই পথেই আসলে শুরু থেকে হাঁটছে। ওনারা এমন কোনো কিছু করেন নাই যেটার অনেক সুযোগ ছিল, যে যাতে আসলে ক্ষমতাবানরা যে অফুরন্ত লুটপাট অবারিত দুর্নীতি করার যে সুযোগ আমাদের এখানে সবসময় পেতেন, তার চেয়ে ভিন্ন কিছু হয়। তার মানে হচ্ছে কি, আমরা শুরু থেকে যে জিনিসটা বলছিলাম যে সরকারের জবাবদিহিতা, আমরা আসলে গত বছরের আজকের দিনে একটা প্রেস কনফারেন্স করি। এর আগে আমরা 5 তারিখ, 6 তারিখ সকালে এবং 8 তারিখ সকালেও আমার যদি মনে পড়ে যে আমরা প্রেস কনফারেন্স করে বারবার করে এই সরকারের কাছে আমাদের যে আকাঙ্ক্ষিত কর্তব্য এবং কিভাবে সে আসলে সেই লক্ষ্যে যেতে পারে সেগুলো সুনির্দিষ্টভাবে বারবার তুলে ধরছিলাম। আগামীকালকে আমরা সেটার একটা বর্ষপূর্তি উপলক্ষে আমরা সেই কথাগুলো আবারও বলবো প্রেস কনফারেন্স করে। তো যেটা হয়েছে যে এই সরকার অনেক কিছু সে করছে, একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে যে নিজের জবাবদিহিতা। মানে হচ্ছে যে সরকারে থাকলে ক্ষমতাসীনরা যে লুটপাট করতে পারে, জুলুম করতে পারে, দুর্নীতি করতে পারে, পাচার করতে পারে, এই সব কিছু বন্দোবস্ত যেভাবে ছিল হাসিনার আমলে গত 50 বছরে ধরে, 54 বছর ধরে, একই রকম এখনো আছে। ইউনূস সাহেব আমাদের দাবির প্রেক্ষাপটে তিনি নিজে ঘোষণা করছিলেন, তার মুখ দিয়ে এই ঘোষণাটা আসছিল যে সরকারের সকল কর্মকর্তার সম্পদের হিসাব দেয়া হবে, এবং যেহেতু এটা একটা সমসাপেক্ষ ব্যাপার, অন্তত উপদেষ্টাদের সম্পদের হিসাব মানে গত ডিসেম্বরের মধ্যে দেয়া হবে বলে তিনি গত নভেম্বরে আমাদের কাছে কমিটমেন্ট করছিলেন এবং একটা পাবলিক ঘোষণা দিছিলেন। কিন্তু এরপরে আপনার বুড়িগঙ্গা দিয়ে অনেক পানি গেছে, একটা বছর পার হয়ে গেছে, একজন কোন উপদেষ্টার সম্পদের হিসাব ওনারা দেন নাই। কাজে এখন যে অভিযোগগুলো আসছে, এবং গত জানুয়ারি থেকে আমি বলবো যে কিছু কিছু করে অভিযোগ আসা শুরু হচ্ছিল। একজন ভদ্রলোক যে বললেন যে 8জন উপদেষ্টার কথা, এইটা এর চেয়ে যদি বেশিও হয় তাতেও আমি আসলে কিছু মাত্র অবাক হব না। আমি অবাক হব বরঞ্চ এরকম অফুরন্ত লুটপাট করার জবাবদিহিহীন মেকানিজমের মধ্যে থাকার পরেও যদি কেউ আসলে কোনো লুটপাট না করে থাকে, দুর্নীতি না করে থাকে, সেটা বরঞ্চ আমি আসলে অবাক হব। কাজেই আমি এই পুরো জিনিসটার দায় অবশ্যই এই সরকারকে। প্রথমত আমি মনে করি যে এরকম কিংবা এর চেয়ে ভয়াবহ আসলে পরিস্থিতি হইতে পারে, এবং এর পুরো দায় ইউনূস সাহেব এবং ওনার সরকারের উপরই বর্তায়। জি, মানবেন্দ্র দেব, একই বিষয় আপনি যদি একটু বলতেন। সরি, আমি আপনার কথা শুনি নাই। জি, মানবেন্দ্র দেব, আপনি শুনতে পাচ্ছেন আমাকে আশা করি? জি, জি, এইটা জি বলুন। এখানে দিদারুল সাহেবের সাথে ভিন্ন মত হওয়ার আসলে কোনো সুযোগ নাই। শেখ হাসিনা মানে খুবই জাতির সামনে টেলিভিশন ভাষণে খুব একদম এটা জাতির সাথে তামাশার মতোই যে তার পিয়নও নাকি 400 কোটি টাকা লুট করেছে। তো এখন সেই, এবং আমরা কিন্তু এর মধ্যে 2জন উপদেষ্টার পিএস কে বদলাতে হলো, একজন 150 কোটি, একজন 300 কোটি, আরেকজন বই ছাপানো থেকে 400 কোটি, এরকম বিভিন্ন জায়গায়। এবং এটা যে সাত্তার সাহেব তো কমই বলেছেন, 8জন উপদেষ্টার আর একদম ঠোস সবুজ এভিডেন্স তার কাছে আছে। এবং আমার মনে হয় যে জাতির জন্য এটা তার প্রকাশ করা উচিত। 1, 2 নাম্বার হচ্ছে গিয়ে যে পাবলিক পারসেপশন কি। পাবলিক পারসেপশন হচ্ছে যে এইটাও আগের সরকারের মতোই বা আগের সরকারের চাইতেও গতি খানিকটা বেশি, যে দুর্নীতি লুটপাট বা এই স্বেচ্ছাচারিতার ক্ষেত্রে। এবং এটা কিন্তু পাবলিক পারসেপশন, এবং সেখানে
সাত্তার সাহেব বলেছেন যে 8 জনের একদম পর্যাপ্ত তথ্য প্রমাণ তার কাছে আছে, এবং এটা তার এটা সাত্তার সাহেবের উচিত হচ্ছে এটা জাতির সামনে উপস্থাপন করা, দুদকে দেওয়া বা অন্যান্য যে পাবলিক ফাংশনিং এর মধ্যে নিয়ে যাওয়া। আর যদি সরকারের সৎসাহস থাকে তাহলে সেইটাকে এইটা যাতে ওই যে বললেন যে ইলেকশন, নির্বাচন বা যেই সংস্কার, যেই জায়গায় মানুষ তাদের কাছে ভরসা করেছিল, সেই ভরসার জায়গাগুলোকে একদম একদম পদদলিত করেছে, প্রায় ধুলোয় মিশিয়ে দেওয়ার মতো অবস্থা। এবং সরকারের উচিত এই যে কনফিডেন্স, ইলেকশন মানে কোনোটাই তো কোনোটাকে বাদ দিয়ে নয়, প্রত্যেকটাই ইন্টারলিঙ্কড। সুতরাং সেই জায়গায় সরকারের উচিত যে এই চ্যালেঞ্জটা নিয়ে যে তারা বলুক যে আমার ক্যাবিনেটে কোনো দুর্নীতিবাজ নাই, তারা তাদের হিসাব প্রদান করুক, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি। তারা হচ্ছে গিয়ে বলতেছে যে একটা অ্যাকাউন্টেবল বাংলাদেশ করবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্কারে তারা এই আলোচনা করছে, কিন্তু তাদেরই কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। তাহলে এটা কি করে সম্ভব? বা তাদের কাছ থেকে সেই প্রত্যাশাটাই আসলে মানুষ কেমন করে করে। সুতরাং এটা সম্ভব না। সুতরাং এবং আমরা যেটা মনে করি যে পাবলিক পারসেপশন যেটা আছে এবং বাস্তবতাও তাই। সুতরাং এই জায়গা থেকে যদি এরকম করে চলতে থাকে, মানে সংস্কার, নির্বাচন বা অন্যান্য বিষয় নিয়ে যে কনফিউশন, সেই বিষয়গুলো বাড়বে এবং আমরা যে কাঙ্ক্ষিত বাংলাদেশ চাই সেই কাঙ্ক্ষিত বাংলাদেশে আমরা আসলে যেতে পারবো না। মানবেন্দ্র দেব, তবে হাতে সময় খুব কম, আমি একটু অন্য একটি প্রসঙ্গে যে একটু আপনার মতামত যদি একটু খুবই সংক্ষেপে 30 সেকেন্ডে বলতেন, ঢাকা বিশ্ববিদ্যালয় হল রাজনীতি নিয়ে যা চলছে এই ব্যাপারে যদি আপনি একটু বলতেন, ছোট্ট করে একটি মন্তব্য। ছোট্ট করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রক্টর যে ঘোষণাটা দিয়েছেন, সেই ঘোষণাটা দেওয়ার এখতিয়ার তাদের নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় চলে হচ্ছে 73-এর অধ্যাদেশ অনুসারে, এবং সেই 73-এর অধ্যাদেশ অনুসারে তাদের দুজনের ওই মবের সামনে দাঁড়ায় এই ঘোষণা দেওয়ার কোনো সুযোগ নাই, 1 নাম্বার। আর এই যে ছাত্র রাজনীতি হলে ক্যাম্পাসে হবে, হলে হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তো ডিপার্টমেন্টের স্টুডেন্ট না, ইউনিভার্সিটি স্টুডেন্ট, তারা হলের ছাত্র, প্রত্যেকে হচ্ছে গিয়ে তার হলের ছাত্র। সুতরাং সেখানে ছাত্র রাজনীতি করতে পারবে না, হল কমিটি দিতে পারবে না। এটা ভয়ঙ্কর একটা অগণতান্ত্রিক সিদ্ধান্ত, এবং সেখানে হচ্ছে গিয়ে সাধারণ ছাত্রছাত্রীদেরকে উস্কানো হচ্ছে গিয়ে, বিভ্রান্ত করা হচ্ছে, এবং সেই জায়গা থেকে তাদেরকে অবশ্যই সরে আসতে হবে। অন্যথায় বিশ্ববিদ্যালয়ের মানে সাধারণ বলি অসাধারণ বলি এই ছাত্রছাত্রীরাই তো আন্দোলন করেছে। সুতরাং তাদেরকে অতটাও বোকা ভাববার কোনো কারণ নাই যে তারা বুঝতে পারছে না কি হচ্ছে। সুতরাং তারা প্রত্যেকটা জিনিস বুঝতে পারছে এবং তার সমুচিত জবাব নিশ্চয়ই তারা দেবে। ধন্যবাদ আপনাকে। আমার তো সময় একদম নেই। দিদারুল ভুইয়া, আপনি যদি একই বিষয় একটু 30 সেকেন্ডস আমাকে একটু বলতেন যে আপনি কি মনে করেন। জি নিশ্চয়ই। প্রথমত মানে ছাত্র রাজনীতি, লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি, সেটা থাকা উচিত কি উচিত না, এটা একটা লম্বা ডিসকাশনের বিষয়। আমি যে জায়গাটায় গুরুত্ব দিই সেটা হচ্ছে যে আগে যেভাবে আসলে সব প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি সহ যেভাবে চলতো, এখনো আসলে সেভাবেই চলছে, যেটার মানে প্রমাণ হচ্ছে ওই দিন রাতের যে ঘটনা। আইডিয়ালি যেটা হওয়া উচিত ছিল যে একটা কনভেনশন করে ছাত্র, শিক্ষক সবাই মিলে আলাপ আলোচনার ভিত্তিতে, পক্ষে বিপক্ষে যুক্তিতর্কের ভিত্তিতে যদি আসলে তারা সিদ্ধান্ত নিতেন, সেটা হতো যে উপযুক্ত। কিন্তু এই যে অ্যাডহক বেসিসে জাস্ট বিকজ কেউ তার কাছে গিয়ে তাকে জিম্মি করছেন এবং তিনি বলে দিলেন, এইটা আসলে গণতান্ত্রিক প্রক্রিয়া হলো না, এটা কোনো ভালো দৃষ্টান্ত তৈরি হলো না। কিন্তু এন্ড অফ দ্য ডে আমি মনে করি যে দিন শেষে ওইখানে নিষিদ্ধ হোক বা না হোক, ছাত্ররা বাংলাদেশের যে কোনো রাজনৈতিক প্রয়োজনে তারা আসলে সবচেয়ে আগায় আসবে, সবচেয়ে প্রথমেই আগে আসবে, এটা আমি নিশ্চিতভাবে জানি। সো এখানে যেই সিদ্ধান্ত হোক আমি তাতে আসলে খুব বেশি উদ্বিগ্ন না। জি, দিদারুল ভাই আপনাকে অনেক ধন্যবাদ। মানবেন্দ্র দেব, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের সময় শেষ। আপনাদের সাথে নিশ্চয়ই অন্য কোনো দিন আবারও কথা হবে, দেখা হবে। আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। ভালো থাকবেন আপনারা। জি, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে
বাঙালির কণ্ঠস্বর।